আপনি কি লুকিয়ে লুকিয়ে কাউকে পছন্দ করেন? একবার তার দিকে তাকালে আর চোখ ফেরাতে পারেন না? তাকে দেখলেই বুকের ভেতরটা কেমন ধুকপুক করতে থাকে? ও, তার মানে তো আপনি ফেঁসে গেছেন। আরে যান যান, তাড়াতাড়ি পুলিশের, না না, তাড়াতাড়ি সেই মানুষটির কাছে গিয়ে নিজের মনের কথাটা বলে দিন। আরে এখনই যেতে বলছি না, আগে আজকের গল্পটা শুনে কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর গল্পটা নিয়ে তার কাছে যান, আর তারপর যা হওয়ার। নমস্কার, আপনারা শুনছেন রাতের গল্প। আরে রাতের গল্প মানেই মন ভালো করার গল্প। আজ শুনবেন লেখিকা অনিমা বসাকের কলমে একটি প্রেমের গল্প, যদি জানতে তুমি। শুরু হচ্ছে আজকের গল্প, যদি জানতে তুমি। 5 বছর ধরে MYR অফিসে চাকরি করছে আর্য। শিলিগুড়ি শহরে এই অফিসের বেশ নামডাক রয়েছে। কর্মসূত্রে আর্যকে মেদিনীপুরের বাড়ি ছেড়ে শিলিগুড়িতে থাকতে হয়। আগে ওখানে থাকতে বেশ কষ্টই হতো ওর, কিন্তু ভালোবাসার মানুষ জীবনে আসার পর থেকে সেই কষ্টটা আর অনুভূত হয় না ওর। তবে ও ভালোবাসলে কি হবে, যাকে ভালোবাসে সে তো এই ব্যাপারে কিছুই জানে না। যদিও আর্যর ধারণা যে ওর সেই ভালোবাসার মানুষটির মনেও ওর জন্য খানিকটা হলেও জায়গা আছে, কিন্তু আদৌ কি তাই? সে তো জানা যাবে তখনই যখন ওদের কথোপকথন শোনা যাবে। সকালে স্নান সেরে হাত পুড়িয়ে রান্না করে আর্য। ভাড়া বাড়িতে থাকে তো, তাই নিজের কাজ নিজেকেই করতে হয়। খাওয়া দাওয়া শেষ করে অফিসে যাওয়ার জন্য তৈরি হয় আর্য। তারপর বাইকে চেপে সোজা গিয়ে পৌঁছয় অফিসের অন্দরমহলে। ওকে দেখেই ফিমেল কলিগদের হার্টবিট বেড়ে যায়, মনের মধ্যে একটা শীতল হাওয়া বয়ে যায়। ওর মতো এত হ্যান্ডসাম ড্যাশিং ছেলেকে দেখলে যে কারোর জীবনেই বসন্ত আসবে। কিন্তু ওর নজর তো আটকে থাকে সেই মেয়েটার দিকে, যে অফিসের এক কর্নারে বসে ল্যাপটপের দিকে তাকিয়ে আছে। সেই মেয়েটা হলো ঈশা চৌধুরী। আর্যর মতো ঈশাও কর্মসূত্রে শিলিগুড়িতে রয়েছে, ওর বাড়ি মালদায়। অফিসে আসার পর থেকেই ঈশার দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে আর্য, যেন চোখের পাতা পড়ছেই না। এই বিষয়টা কেউ লক্ষ্য না করলেও তমালের চোখে ঠিকই ধরা পড়ে। তমাল এই অফিসেরই একজন এমপ্লয়ি, আর্যর কলিগ। বন্ধুর লেগ পুল করার একটা সুযোগও ও হাতছাড়া করে না। তাই যখনই দেখলো আর্য ফ্যাল ফ্যাল করে ঈশার দিকে তাকিয়ে আছে, তখন ওর সামনে গিয়ে তমাল বলে উঠল, ওরম তাকিও না, আমি ক্যাবলা হয়ে যাই। ধুর, তোর দিকে কে তাকিয়েছে? তা তো জানি তুমি কার দিকে তাকিয়ে আছো বন্ধু, কিন্তু এভাবে আর কতদিন চলবে? যতদিন চালানো যায়। মাইরি বলছি, ঈশার প্রতি তোর প্রেম দেখে আমার কিন্তু খুব হিংসে হয়। কেন রে, তোর আবার হিংসে হয় কেন? হয় হয়, ও তুই বুঝবি না। আমি যদি মেয়ে হতাম তাহলে তোর দিকে কাউকে তাকাতেই দিতাম না। শোন, সকাল সকাল ভাট বকিস না তো, যা এখান থেকে। এখন এভাবে তাড়িয়ে দিচ্ছিস তো? ঠিক আছে, চলে যাচ্ছি। তবে মনে রাখিস, দুধ ছাড়া যেমন পায়েস হয় না, জল ছাড়া যেমন মাছ বাঁচে না, ঠিক তেমনি এই তমাল ছাড়া কিন্তু তুই অচল। কোথাও কোনো সমস্যায় পড়লে কিন্তু এই বান্দাই তোকে বাঁচায়। আর এখন তুই আমায় দুচ্ছাই করছিস। এই কষ্ট আমি কোথায় রাখি হে ভগবান? তুমি বলে দাও, তুমি বলে দাও, আমি কি করব? বলো ভগবান, বলো। ওই যে শুরু হয়ে গেল। হয়েছে তোর নাটক। রোজ রোজ এই কথাগুলো শুনে আমার কান পচে গেছে। হ্যাঁ রে, তোর ক্লান্ত লাগে না? ভালো লাগে একই কথা প্রতিদিন বলতে? আর্যর কাছে ঝাড় খেয়ে তমাল চলে গেল। এখন অফিস টাইম, তাই চাইলেও ঈশার সঙ্গে কথা বলার সুযোগ নেই। মনের দুঃখ মনের মধ্যেই চেপে রেখে কাজে মনোনিবেশ করলো আর্য। ঘন্টা দুয়েক কাজ করার পর মিস্টার ধনঞ্জয় আর্য আর ঈশাকে নিয়ে ওনার কেবিনে যাওয়ার জন্য ডেকে পাঠালো। মিস্টার ধনঞ্জয় চ্যাটার্জি এই MYR অফিসের বস যেহেতু ডেকে পাঠিয়েছে, তাহলে নিশ্চয়ই কোনো জরুরি কারণ আছে।
তাই আর এক মুহূর্ত সময় ব্যয় না করে আর্য আর ঈশা বসের কেবিনে গিয়ে হাজির হলো। বস ওদের দুজনকেই বসতে বলল, তারপর বলল, নিশ্চয়ই ভাবছো কি জন্য ডেকেছি। হ্যাঁ স্যার, মানে একটা কিউরিওসিটি তো আছেই। বলছি তোমরা ইয়াং জেনারেশন, তোমাদের মধ্যে কিউরিওসিটি থাকবে, সেটাই তো স্বাভাবিক। তো যে কাজের জন্য তোমাদের ডেকেছি সেটা হলো তোমাদের দুজনকে মিলিতভাবে একটা প্রজেক্টে কাজ করতে হবে। দেখো, এর আগেও তোমরা বহু প্রজেক্টে কাজ করেছো, কিন্তু সেটা হয় ইন্ডিভিজুয়াল নয়তো গ্রুপ প্রজেক্ট ছিল। তবে এবার তোমরা দুজনে একসঙ্গে একটা প্রজেক্ট কমপ্লিট করবে। তোমরা আমার অফিসে সবচেয়ে ডেডিকেটেড এমপ্লয়ি, তাই এই কাজের জন্য আমি তোমাদের উপর চোখ বন্ধ করে ভরসা করতে পারি। বসের কথাগুলো শুনে আর্য যেন হাতে চাঁদ পেল। বহু কাঙ্ক্ষিত জিনিস যখন হঠাৎই হাতের নাগালে পাওয়া যায় তখন যে কি আনন্দ হয় তা বলে বোঝানো যায় না। কি প্রজেক্ট, কতদিনের মধ্যে সাবমিট করতে হবে, এসব চিন্তা না করে আর্য শুধু একটা কথাই ভাবছে, আমি ঈশার সঙ্গে কাজ করব? আমি কি ঠিক শুনছি? বস কি সত্যি বলছে? আরে আমিও না, বস কি এসব বিষয় নিয়ে মজা করবে? ইস, আমার তো ভেবেই যেন কেমন একটা লাগছে। শুধু আমি আর ঈশা, আর কেউ থাকবে না। আমি ওর অনেক কাছাকাছি থাকার সুযোগ পাবো। মনে হচ্ছে মনের মধ্যে কে যেন একটা গিটার বাজিয়ে দিল। কি মিষ্টি সেই সুর। আমার মনের সুপ্ত ইচ্ছেরা প্রজাপতির মতো ডানা মেলে উঠছে, আর সাত রঙা রামধনুর মতো আমার হৃদয়েও রঙের ছোঁয়া লেগেছে। আর্য যেন কোথায় একটা হারিয়ে গেছে। ওর কোনো হুঁশই নেই যে এই মুহূর্তে ও বসের সামনে বসে আছে। ওর এই অবস্থা দেখে ঈশা অদ্ভুতভাবে ওর দিকে তাকিয়ে আছে। বসও একটু অপ্রস্তুত হয়ে গেছে, তাই ওকে তো বাস্তবে ফিরিয়ে আনতেই হবে। তাই ওর মুখের সামনে দু তিনবার চুটকি বাজিয়ে বস বলল, মিস্টার আর্য, গালে হাত দিয়ে এত কি ভাবছো? আবার মিটিমিটি হাসছো। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো নিদ্রা হরণের কথা ভাবছো, কিন্তু আমি তো সেরকম কিছু বলিনি। কথা হচ্ছে প্রজেক্ট নিয়ে, আর তুমি গালে হাত দিয়ে স্বপ্নপরীর কথা ভাবছো। এটা কিন্তু ঠিক নয়। তুমি জানো আমি কাজের ব্যাপারে কতটা স্ট্রিক্ট, কাজেই কনসেন্ট্রেট করো। অবশেষে আর্যর ভাবনায় বিচ্ছেদ ঘটে। বস যে এসব কথা বলবে তাও ভাবতেও পারেনি। একেই তো উনি বস, তার উপর পাশে আছে ঈশা। এ তো ভীষণ লজ্জার বিষয়। অত্যন্ত লজ্জিত হয়ে আর্য বলল, সরি বস। আরে 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 এতে সরি বলার কি আছে? এই বয়সে এরকম একটু একটু হয়। কিন্তু কি বলো তো, এখানে তো একটা ইম্পর্ট্যান্ট ম্যাটার নিয়ে ডিসকাশন হচ্ছে, তাই তুমি দিবাস্বপ্ন দেখা বন্ধ করলে আমি ডিসকাশনটা কন্টিনিউ করতে পারি। এরপর বস পুরো বিষয়টা ওদের দুজনকে বেশ ভালোভাবে বুঝিয়ে দিল। কিছু কিছু বিষয় ঈশার বুঝতে একটু প্রবলেম হচ্ছিল, তাই সেই বিষয়গুলো আরও একবার উনি এক্সপ্লেন করলেন। আলোচনার শেষে ঈশা বলল, ওকে স্যার, আমরা তাহলে কাল থেকেই কাজটা শুরু করে দেব। হ্যাঁ, কাল থেকেই স্টার্ট করো। আমি আজই তোমাদের এই প্রজেক্টের ব্যাপারে সমস্ত ডিটেল মেল করে দিচ্ছি। সেদিন বসের সঙ্গে মিটিং সেরে বাড়ি যাওয়ার পথে ঈশা আর্যকে জিজ্ঞেস করে, কি মিস্টার কলিক, তখন স্যার যে কথাগুলো বলছিল সেগুলো কি সত্যি? আর্য কিছুই না জানার ভান করে বলে, কোন কথা? আমার তো ঠিক মনে পড়ছে না। মনে পড়ছে না নাকি বলতে চাইছো না? না না, আসলে মানে আসলে কিছুই না। তুমি আমাকে কিচ্ছু বলবে না, তাই তো মিস্টার কলিক? এই দেখেছো, তুমি আবার আমাকে মিস্টার কলিগ বলে ডাকছো। দিস ইজ নট ফেয়ার। 5 বছর ধরে আমরা এই অফিসে কাজ করি, আর এই 5 বছরে একবারও তোমার মুখে আমার নাম শুনিনি। আচ্ছা আচ্ছা, আমার নামটা কি এতই বাজে? হে মা, না না, সেরকম কিছু না। তোমার নামটা খুব সুন্দর, কিন্তু আমার তোমাকে মিস্টার কলিক বলে ডাকতেই বেশি ভালো লাগে। ব্যাস, হয়ে গেল। আর তো কিছু বলা যাবে না। ম্যাডাম ঈশার যখন ভালো লাগে তখন তো আর কিছুই বলা যাবে না। এই যে, এইসব বলে কিন্তু আমাকে ডাইভার্ট করা যাবে না। তুমি যে চালাকিটা মনের কথা জানিয়ে দেয় তাহলে তো হয়েই গেল, নইলে ও নিজেই সবটা ওকে খুলে বলবে।
পরদিন সকাল সকাল আর্য অফিসে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। বাইক নিয়ে সে অফিসে আসার পথে বাস স্ট্যান্ডে ও ঈশাকে দেখতে পায়। প্রতিদিন বাসে করেই অফিসে যাতায়াত করে ঈশা। আজ ও বাসটা মিস করায় পরের বাসের জন্য অপেক্ষা করছে। আর্য বাইক থামিয়ে ঈশাকে বলল, ঈশা, চলে এসো। ঈশা মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকায় আর্য আর বুঝতে বাকি রইল না যে ও এখনো কেন এরকম করছে। তাই বলল, আরে, তুমি এখনো কালকের কথা ধরেই বসে আছো? আমি তো মজা করছিলাম। এসো এসো, শিগগিরই এসো। কোনো কথাতেই কাজ হলো না দেখে আর্যও বাইক থেকে নেমে ঈশার কাছে গেল। আর্যকে আসতে দেখে ঈশা অন্য জায়গায় গিয়ে দাঁড়ালো। আর্য ওর পেছন পেছন সেখানে গিয়ে বলল, আচ্ছা বাবা, সরি, আমার আমার ভুল হয়ে গেছে। এবার প্লিজ বাইকে বসো। দেখো, তুমি তো আগের বাসটা মিস করেছো, সেটা তো আমি বুঝে গেছি। কিন্তু তুমি কি জানো, পরের বাসটা আসতে এখনো প্রায় 20 মিনিট বাকি। এখন কটা বাজে সে খেয়াল আছে? 11টা বাজতে আর মাত্র 10 মিনিট বাকি। লেট করে অফিসে ঢুকলে কিন্তু বসের ঝাড় শুনতে হবে। আর তাছাড়া আজ থেকে আমাদের নতুন প্রজেক্টও শুরু হবে, তাই আজ লেট করলে একটা খারাপ ইমপ্রেশন তৈরি হবে, তাই না? সেটা হলে ভালো লাগবে তো তোমার? এবার ঈশার টনক নড়ল। ও বুঝতে পারল যে আর্য খুব একটা ভুল কিছু বলেনি। সত্যি তো, বাস আসতে এখনো অনেকটা দেরি, আর ঠিক টাইমে না পৌঁছলে বস 2-4 কথা শুনিয়েই দেবে। তাই আর দেরি না করে আর্যর বাইকের সামনে গিয়ে দাঁড়ালো ঈশা। তা দেখে আর্য ভগবানকে ধন্যবাদ দিয়ে বলল, ওহ গড, থ্যাংক ইউ সো মাচ। ভাগ্যিস কথাগুলো বললাম, নইলে তো ম্যাডাম কিছুতেই আমার বাইকে উঠতো না। আর্য বাইক স্টার্ট দিতেই ওর দিকে ঝুঁকে পড়ে ঈশা। বেচারা আর্য মনে মনে বলে, উড়ে যাচ্ছে তবু ধরে বসবে না, এত লজ্জা কিসের কে জানে। 10 মিনিটের মধ্যেই অফিসে পৌঁছে যায় ওরা। ওদের একসঙ্গে ঢুকতে দেখে আয়েশা এগিয়ে এসে বলে, এ কি আর্য, তুমি আর ঈশা একসঙ্গে এলে যে? আমার কিন্তু এটা একদম ভালো লাগছে না। ইউ নো বেবি হাউ মাচ আই লাভ ইউ। অন্য সময় হলে আর্য আয়েশাকে নিম পাতার মতো কিছু তেতো কথা শুনিয়ে দিত। মেয়েটা এত গায়ে পড়া যে মাঝে মাঝে ওকে সহ্য করাটাও চাপের হয়ে যায়। ও খুব ভালো করেই জানে যে আর্যকে পাত্তা দেয় না, তারপরেও মৌমাছির মতো ওর চারপাশে ঘুরতে থাকে। মেয়েটার কোনো কাণ্ডজ্ঞান নেই, কোথায় কি বলতে হবে সে বোধটুকু ওর নেই। অফিস ভর্তি কলিগের সামনে প্রেম নিবেদন করছে। অন্যদিনের মতো আজও আর্য আয়েশাকে কিছু কটু কথা বলতে চেয়েছিল, কিন্তু কি যেন একটা ভেবে থেমে গেল। আর্যকে নিয়ে আয়েশার এই ভাড়া বাড়ি মোটেই কেউ পছন্দ করে না। সবাই ওদের দিকে তাকিয়ে আছে, আর তাকিয়ে আছে ঈশা। মুখে একটা হালকা হাসি রেখে আর্য মনে মনে ভাবল, এমন সুযোগ কি আর হাতছাড়া করা যায়? থ্যাংক ইউ আয়েশা, আজ আর তোমাকে উল্টোপাল্টা কিছু বলবো না। এই সুযোগটা তো আমাকে কাজে লাগাতেই হবে। আই নো বেবি, ইউ লাভ মি। তুমি কি ঈশাকে আর আমাকে নিয়ে সন্দেহ করছো? প্লিজ বেবি, ডোন্ট ডু দিস। তুমি তো জানোই আমার চোখ সবসময় শুধু তোমাকেই খোঁজে। ও আর্য, ইউ আর সো সুইট। তুমি আজ আমার সঙ্গে কি সুন্দরভাবে বিহেভ করছো। আমি জানতাম আমার মতো এত সুন্দরী স্মার্ট একটা মেয়েকে তুমি রিফিউজ করতেই পারবে না। রিফিউজ? না না, রিফিউজ করার কোনো প্রশ্নই ওঠে না। তুমি আমাকে যেভাবে বোঝো, যেভাবে আমার খেয়াল রাখো, সেভাবে আমাকে কেউ বোঝে না। ওদের এই প্রেমলীলা দেখে ঈশা বিরক্ত হয়ে আর্যকে বলল, প্রেম নিবেদন শেষ হয়েছে নাকি আরো বাকি আছে? কেন বলো তো, তোমার এত প্রবলেম হচ্ছে কেন? জি না, আমার কেন প্রবলেম হবে? আমার কোনো প্রবলেম নেই, কিন্তু স্যার আমার সঙ্গে তোমাকেও তো প্রজেক্টের দায়িত্ব দিয়েছে, তাই এইসব আধিক্যতা শেষ হলে কাজটা শুরু করা যেত। ও হ্যাঁ, তাই তো। দেখেছো তো, আয়েশার সঙ্গে কথা বলতে গিয়ে আমি এতটাই মগ্ন হয়ে গিয়েছিলাম যে কাজের কথাটাই মনে নেই। আয়েশা বেবি, আমরা লাঞ্চ টাইমে দেখা করবো, কেমন? বাই। বাই বেবি। এবার ওরা দুজনেই কাজে মনোনিবেশ করে। বসের দেওয়া ইনস্ট্রাকশন ফলো করে ওরা কাজটা শুরু করে।
অনেকক্ষণ ধরে কাজ করতে করতে ঈশার চোখে মুখে দু একটা চুল এসে পড়ে। ও যেহেতু ল্যাপটপে টাইপিং করতে ব্যস্ত ছিল, তাই আর চুলগুলোকে সরিয়ে দেওয়ার অবসর পায়নি। এ বিষয়টা নজর কাড়ে আর্যর। মুগ্ধ নয়নে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আর্য ওর মুখের সামনে থাকা চুলগুলো সরিয়ে দেয়। এক দৃষ্টে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। ঈশাকে এত কাছ থেকে আগে কখনো দেখেনি আর্য। ওর হার্টবিট এতটাই বেড়ে গেছে যে তাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা ও হারিয়ে ফেলেছে। অন্যদিকে ঈশার মনেও অনাগত বসন্তের ছোঁয়া লেগেছে। ও যেন চাইছে এই মুহূর্তটাকে চিরস্থায়ী করে রাখতে। যখন ওদের চার চোখ মিলিত হওয়ার আনন্দ উপভোগ করছে, ঠিক তখনই ব্যাগরা দিতে চলে এলো তমাল। এসেই গান ধরলো। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। তমালের বেসুরো গলায় গান শুনে সম্বিত ফেরে আর্য ও ঈশান। একটু আগে যেখানে ওরা একে অপরের মধ্যে হারিয়ে গিয়েছিল, তমালের গলা শুনে ওরা একে অপরের থেকে নিজেদের চোখটা সরিয়ে নিল। তমালের ওপর আর্যর যে কি বিশাল রাগ হচ্ছিল তা বলে বোঝানো যাবে না। ওর মুখটা দেখলে সেটা আন্দাজ করা যেত। কিন্তু রাগ হলেও বাকি ঈশার সামনে সে তো আর প্রকাশ করা যাবে না, কারণ তমাল তো জানে যে আর্য ঈশাকে ভালোবাসে। বেশি বকাঝকা করলে যদি সেটা বলে দেয় তাহলে তো হিতে বিপরীত হবে। কিন্তু রাগটাকে মনের মধ্যে পুষে রাখলে তো হবে না, বের করার একটা মাধ্যম প্রয়োজন। তাই আর্য আপন মনে বিড়বিড় করে বলল, এই ছেলেটার কোনো টাইম সেন্স নেই, যখন তখন এসে পড়ে। এখন যে কতক্ষণ ওর বকবক সহ্য করতে হবে তা কে জানে। হে ভগবান, এই তমালের হাত থেকে তুমি আমায় বাঁচাও। ও তো খুব মুখ পাতলা, কথায় কথায় যেন কিছু বলে না বসে। কি বন্ধু, আমাকে নিয়ে ভাবা হচ্ছে বুঝি? ও কি অন্তর্যামী নাকি? আগে ঈশার দিকে তাকালে ধরে ফেলতো, আর আর এখন আমার মনে কি চলছে সেটা ধরে ফেললো। আরে বেশি ভাবিস না বুঝলি। আমাকে একটা কথা বল, কাজের সময় তোরা একে অপরের দিকে হাঁ করে তাকিয়েছিলি কেন? না মানে আমি যতদূর জানি তোরা একে অপরকে বেশ কয়েক বছর ধরে জানিস চিনিস। তাহলে এখন নতুন করে দেখার কি আছে? ও বুঝেছি, তুই হয়তো দেখছিলি ঈশার চোখটা টেরা কিনা, তাই না? এই, তোর কোনো কাজকর্ম নেই, যা ভাগ এখান থেকে। ঈশা কিছু বলছে না, তোর এত প্রবলেম হচ্ছে কেন? তোর কি আজকাল মাথার তারটা কেটে যায়? মানে? না মানে অফিসে এসেই প্রথমে আয়েশার সঙ্গে ফ্ল্যাট, এখন আবার ঈশার সঙ্গে শুভ দৃষ্টি, আবার বাড়ি যাওয়ার পথে হয়তো ঋতিকার সঙ্গে ডেটে যাবি। তাই বললাম আর কি, তোরই তো সময় ভাই, আমাদের দিকে আর কে তাকাবে বল? হয়েছে ভাট বকা, এবার প্লিজ যা ভাই, আমাদের অনেক কাজ আছে। 3 দিনের মধ্যে প্রজেক্টটা সাবমিট করতে হবে। ফালতু কথা বলে সময় নষ্ট করিস না। তোমরা চোখাচোখি করলে সময় নষ্ট হয় না, আর আমি একটু কথা বললেই যত সমস্যা, তাই না? তুই কি যাবি নাকি আমি বসকে ডাকবো? যাচ্ছি যাচ্ছি, তবে মনে রাখিস দুধ ছাড়া যেমন পায়েস হয় না, জল ছাড়া যেমন। বাকিটা আমি বলবো নাকি তুই যাবি? তাড়িয়ে দিচ্ছিস তো, দে চলে যাচ্ছি। তবে একটা কথা মনে রাখিস, দরকারের সময় কিন্তু এই শর্মাকেই তোর প্রয়োজন হবে। পাল্টিবার ছেলে একটা। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। কিছুক্ষণ বকবক করে ওখান থেকে চলে যায় তমাল। ঈশা এতক্ষণ চুপচাপ ছিল, কিন্তু এখন ও একটু রাগান্বিত স্বরে বলল, তুমি আমাকে টাচ করলে কেন? কে বলেছিল তোমাকে আমার চুল সরাতে? যা বাবা, এই জন্যই মানুষের উপকার করতে নেই। আমি কোথায় ভাবলাম চোখের সামনে চুলগুলো চলে আসায় তোমার কাজ করতে প্রবলেম হচ্ছে, তাই চুলগুলো সরিয়ে দিই। আর তুমি কি না আমাকেই ব্লেম করছো? ঠিক আছে ঠিক আছে, অত ভালো মানুষই আবার করতে হবে না, কাজ করো মন দিয়ে। প্রজেক্টের কিছুটা সম্পন্ন হলো। আর্য আর ঈশা লাঞ্চ করার জন্য অফিস ক্যান্টিনে গেল। ঈশা ভেবেছিল ও আর্যর সঙ্গেই লাঞ্চটা করবে, কিন্তু ক্যান্টিনে ঢোকা মাত্রই আয়েশা আর্যর হাত দুটো ধরে বলল, এসো বেবি, আমি তো তোমার জন্যই ওয়েট করছি। খুব খিদে পেয়েছে। এসো এসো, বসো, আজ আমরা একসঙ্গে খাবো। আয়েশার এই ন্যাকামি সহ্য করতে না পেরে ঈশা অন্য টেবিলে বসল।
ইচ্ছে থাকা সত্ত্বেও আর্য ঈশার পাশে গিয়ে বসতে পারল না, বরং ঈশাকে শুনিয়ে শুনিয়ে বলল, আমি তো জানি বেবি, তুমি আমাকে ছাড়া খেতেই পারবে না। আর জানো তো, আমিও তোমাকে ছাড়া কিচ্ছু ভাবতে পারি না। তাহলে এতদিন আমায় অ্যাভয়েড করতে কেন? কোথায় অ্যাভয়েড করতাম? আমি তো সব সময় তোমাকেই দেখতাম। মাঝে মধ্যে একটু রেগে যেতাম, কিন্তু তার মধ্যেও তো ভালোবাসা ছিল, তাই না বলো? ওহ, আমার যে ভেবে কি ভালো লাগছে তা আমি তোমাকে বলে বোঝাতেই পারবো না। ফাইনালি আমি আমার ড্রিম বয়ের সঙ্গে বসে একসঙ্গে লাঞ্চ করছি। তোমার মতো একটা হ্যান্ডসাম ছেলেকেই তো আমি আমার বয়ফ্রেন্ড হিসেবে চেয়েছিলাম। শুধু কি আমি একাই হ্যান্ডসাম? তুমি সুন্দরী নও? তোমার মতো এরকম ডানা কাটা পরি আর কটা আছে অফিসে? তোমার এই পটল চেরা চোখ, টিকালো নাক, মিষ্টি হাসি, এইগুলোই তো মন কেড়েছে আমার। তোমার মতো মেয়েকে যে আমি আমার লাইফে পেয়েছি, সেটা তো আমার সৌভাগ্য। আর্য কথাগুলো বলছে ঠিকই, কিন্তু ও শুধু বারবার ঈশার দিকে তাকাচ্ছে আর ভাবছে কতক্ষণে ঈশা এসে ওর মনের ভেতরে জমা কথাগুলো প্রকাশ করবে। আর যে বানিয়ে বানিয়ে কিছু বলতে পারছে না আর্য। ও তো আর অভিনেতা নয় যে নিখুঁত অভিনয় করবে। বেশি বলতে গিয়ে যদি আবার কেস খেয়ে যায়, তাহলে তো সব ঘেটে ঘ হয়ে যাবে। আর্য একটু করে পরোটা ছেড়ে মুখে পড়ছে আর ঈশার দিকে আর্যকে তাকাচ্ছে। ওদিকে ঈশা গপ গপ করে খেয়ে চলেছে, এমনভাবে খাচ্ছে যে হয়তো আর খাবার পাবে না। খাওয়ার সময় যখন কারো ট্রেন এসে যায়, তখন ট্রেন চড়ার মুহূর্তে কেউ যেমন গোগ্রাসে গেলে, ঈশাও ঠিক সেইভাবেই খাবারটা উদরস্থ করছে। কোনো রকমে খাবারটা খেয়ে ক্যান্টিন থেকে বেরিয়ে গেল ঈশা। এই সবটাই আর্য লক্ষ্য করলো, কিন্তু ঈশাকে দেখেও ও না দেখার ভান করলো। খাওয়ার সময় এই আয়েশার বকবক আর হজম করতে পারলো না আর্য। যার জন্য এত নাটক করলো, সেই যখন চলে গেল, তখন আরও ওখানে বসে কি করবে? তাই ও ওখান থেকে চলে যাওয়ার জন্য উঠে গেলে আয়েশা বলল, কি হলো বেবি, তুমি তো খাবারটা শেষই করলে না, এখনই উঠলে যে? আসলে তুমি এত ভালো ভালো কথা বললে তো, তাই আমার পেটটা এমনিই ভরে গেছে, আর খিদে নেই। তাহলে বসে বসে আমার কথাগুলোই শোনো। না গো, আর হজম করতে পারবো না। আমি কি তাহলে একা একাই খাবো? ও, তোমার সঙ্গী লাগবে? ঠিক আছে, একটু ওয়েট করো, আমি এক্ষুনি তমালকে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি। তোমার মতো তমালও ভীষণ ভালো কথা বলতে পারে। তোমাদের দুজনে কিন্তু দারুণ জমবে। আর্য প্রশংসা করলো নাকি বিদ্রূপ করলো তা ঠিক বুঝতে পারলো না আয়েশা। সারাক্ষণ যদি কারোর মাথায় প্রেমের ভূত চেপে থাকে, তাহলে কি করেই বা বুঝবে যে কেউ তার প্রশংসা করলো না নিন্দে করলো? আর্য ক্যান্টিন থেকে বের হবে ঠিক তখনই তমালকে ক্যান্টিনের দিকে আসতে দেখে ও একটু স্বস্তি পেল। আয়েশাকে যদি কোনোভাবে তমালের লাইফে এন্টার করানো যায়, তাহলেই তো ব্যাস কেল্লা ফতে। ও আর আর্য আর্য বলে আদিক্ষেতা করবে না। আর তমালও একটা ভালোবাসার মানুষ পেলে অন্যের লেগ পুল করার সুযোগ পাবে না। তাই তমালকে টেনে নিয়ে গিয়ে আর্য বলল, আরে ভাই তমাল যে, আরে তোকেই তো খুঁজছিলাম এতক্ষণ। বাবা, আজ সূর্য কোন দিকে উঠেছে যে মিস্টার আর্য সেনগুপ্ত আমার খোঁজ করছে? আরে কি সব বলছিস? তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি, তাই না? ঠিক আছে ঠিক আছে, আরও তো অয়েলিং করতে হবে না। এবার বল দেখি কি কাজ করতে হবে আমাকে। তুইও না তমাল, কি যে বলিস। আমি কি সবসময় তোকে শুধু কাজের জন্যই খুঁজি? মাঝে মাঝে তোর কথাটাও তো ভাবি নাকি? তা কি ভেবেছো বৎস? ঝটফট বলে ফেলো দেখি। ওই যে ওখানে দেখতে পাচ্ছিস, দেখ ভালো করে, আয়েশা তোর সঙ্গে লাঞ্চ করবে বলে বসে আছে। যা যা, শিগগিরই যা। সত্যি আয়েশা আমার জন্য ওয়েট করছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। কিন্তু তোর কথা কেন বিশ্বাস করব? তুই তো নিজেই ওর সঙ্গে ফ্লার্ট করিস। আরে ধুর, ওসব তো আমি তোকে দেখানোর জন্য করেছি, যাতে তুই আমাকে আর আয়েশাকে একসঙ্গে দেখে নিজের মনের কথাটা ওকে বলে দিস। কারণ আমি তো জানি তুই আয়েশাকে পছন্দ করিস। ও ব্রো, ইউ আর গ্রেট। থ্যাংক ইউ ভেরি মাচ। আর্যর ফেলা টোপটা বেশ ভালোভাবে গিলেছে তমাল। তাই তখনই আয়েশার সঙ্গে কথা বলতে তমাল যায় ওর কাছে। নানান বিষয়ে কথা বলে ওরা। সত্যি বলতে ওদের দুজনকে দেখলেই মনে হয় একদম পারফেক্ট কাপল। দুজনের কথা বলার ভঙ্গি, অ্যাটিটিউড, পার্সপেক্টিভ সব কিছু একরকম। ওরা দুজনেই সারাক্ষণ এত বকবক করতে থাকে যে অন্য কারোর পক্ষে ওদেরকে সহ্য করা সম্ভব নয়। ঠিক তেমনি আজ আয়েশার দিকে সেভাবেই তাকিয়ে আছে তমাল।
কত কিছু বলতে চাইছে, কিন্তু কিছুই বলে উঠতে পারছে না। আয়েশা কিন্তু বুঝতে পেরেছে তমালের মনে ঠিক কী চলছে, কিন্তু ও ওকে বেশি পাত্তা না দিয়ে লাঞ্চ ছেড়ে ওখান থেকে উঠে গেল। আজ অফিসের কাজ শেষ করে ঈশা আর আর্য যে যার বাড়িতে চলে গেল। এটা আবার কি বিশেষ ব্যাপার? এ তো রোজই হয়। প্রতিদিন ওরা অফিসে আসে, কাজ করে, বাড়ি চলে যায়। এটা আবার কি বিশেষ ব্যাপার? কিন্তু আশ্চর্যের বিষয় এই যে আজ যাওয়ার পথে কেউ কারোর সঙ্গে একটা কথাও বলেনি। আর্য অনেকবার বলার চেষ্টা করেছিল, কিন্তু ঈশা যেরকম মুখ করে রেখেছে তাতে ও আর কিছু বলার সাহস পায়নি। ভয়ঙ্কর খেপে গেছে মেয়েটা আজ। তাই ওকে আর না ঘাটিয়ে চুপচাপ বাড়ি চলে গেল আর্য। পরের দিনও একই অবস্থা। দুজনে অফিস এলো, কাজ করলো, আর তারপর বাড়ি চলে গেল। ঈশার এই ব্যবহারটা ভীষণ অদ্ভুত লাগলো আর্যর। আসলেও বুঝতে পারছে না ঈশার মনে ঠিক কী চলছে। আর যদি ওর সন্দেহটাই ঠিক হয়, তাহলে তো আজ ঈশা নিজে মুখ ফুটে কিছু বলতে পারত। সে যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। আর্য ঠিক করলো যে আগামীকাল ও ঈশার সঙ্গে কথা বলবে এবং নিজের মনের কথা জানাবে। কিন্তু ওই দিন রাত্রে ঘটল এক আশ্চর্য ঘটনা। প্রায় রাত 12টা বাজবে। আর্য খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। ওর ফোনটা তখনই ভেজে ওঠে। স্ক্রিনে লেখা নামটা দেখে বিরক্ত হয়ে ফোনটা কেটে দেয় আর্য। কিন্তু আবার ফোনটা বাজতে দেখে আর্য ফোনটা ধরে বলল, কি চাই তোমার? এত রাতে ফোন করেছো কেন? তুমি তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো কেন? তুমি তোমাকে ভালোবাসো, তাই না? শোনো আয়েশা, তুমি খুব ভালো করেই জানো যে আমি ঈশাকে ভালোবাসি। আর এতদিন তোমার সঙ্গে মেলামেশা, ফ্লার্ট করা সবটাই একটা অভিনয় ছিল। ঈশাকে চটানোর জন্য, ওর মুখ থেকে সত্যিটা শোনার জন্য আমি এই অভিনয়টা করেছিলাম। তাই প্লিজ আজকের পর থেকে তুমি আর আমাকে ডিস্টার্ব করবে না, না অফিসে আর না ফোনে। আমার প্রতি তোমার যে অনুভূতিটা আছে সেটা শুধুমাত্র একটা মোহ। তাই যত তাড়াতাড়ি এই মোহ থেকে বের হবে ততই তোমার মঙ্গল। আর একটা উপদেশ দিচ্ছি, আশা করি তোমার কাজে লাগবে। তাকে ভালোবেসো না যাকে তুমি তোমার পৃথিবী মনে করো, বরং তাকে ভালোবাসো যে তোমাকে তার পৃথিবী মনে করে। ভালো থেকো। গুড নাইট। পরদিন একটু আগে ভাগেই অফিসে পৌঁছে যায় আর্য, যাতে ঈশার সাথে একান্তে একটু কথা বলতে পারে। সময় এগোতে থাকে, একে একে সব কলিগ আসতে থাকে। ঈশাও আসে, কিন্তু আর্যর দিকে তাকায় না পর্যন্ত। আর্যকে কিছু বলার সুযোগ না দিয়ে ঈশা ওকে পাশ কাটিয়ে চলে যায়। তারপর ব্যাগ থেকে কিছু একটা বের করে আর্যর হাতে দেয়। আর্য অবাক হয়ে বলে, কি এটা? এসবের মানে কি? দেখতেই তো পাচ্ছ এটা কি। এটা আমার বিয়ের কার্ড। আগামী 14ই মাঘ আমার বিয়ে। আমি তোমাকে কার্ডটা আগেই দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি আয়েশার সঙ্গে সময় কাটাতে এতটাই ব্যস্ত ছিলে যে সেটা আর দেওয়াই হয়ে ওঠেনি। তাই আজ দিলাম। বিয়েতে এসো, কিন্তু কবজি ডুবিয়ে খেয়ে যেও। কথাগুলো বিশ্বাস করতে পারছিল না আর্য। তাই ও ঈশার হাতটা টেনে ধরে বলল, বিয়ে মানে? কবে ঠিক হলো? প্লিজ এইরকম মজা করুন আমার সঙ্গে। মজা করছি না তো, যেটা সত্যি সেটাই বলছি। প্লিজ কোনো সিক্রেট করো না, সবাই দেখছে। ছাড়ো আমাকে। আর্য হাতটা ছেড়ে দেয়। কোনো রকমে চোখের জলটা মুছে চলে যায়। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছে না ও। কিন্তু যেটা হলো সেটা ঠিক হলো না। তাহলে কি শুরুর আগেই শেষ হয়ে যাবে আর্য আর ঈশার প্রেম কাহিনী? যে মেয়েটাকে গত 4 বছর ধরে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছে, দুদিন পর সে অন্য কারো হয়ে যাবে? না না, এটা মেনে নেওয়া যায় না। অপেক্ষা করতে করতে আজ দেওয়ালে পিঠ ঠেকে গেছে আর্যর। তাই আজ না বললে আর কোনোদিনও ওর মনের কথা ঈশাকে জানাতে পারবে না। হোক না বিয়ে ঠিক, তাতে কি হয়েছে? বিয়ে তো আর হয়ে যায়নি। তাই শেষ সুযোগটাকে হাতছাড়া করবে না আর্য। তাই যাই হয়ে যাক না কেন, আজও ঈশাকে নিজের ভালোবাসার কথা জানাবেই। আজ প্রজেক্ট সাবমিশনের পালা, কিন্তু কাজে আজ মন নেই আর্য। গত দুদিনে প্রজেক্টটা প্রায় রেডি করে ফেলেছিল ওরা। বাকিটা আজ ঈশা একাই কমপ্লিট করে বসের কাছে সাবমিট করছে।
বিকেল 4টে নাগাদ অফিস থেকে বেরিয়ে পড়ে ঈশা। আর্য ওর পেছন পেছন আসছিল। ঈশা ওকে এড়িয়ে যাচ্ছে দেখে পেছন থেকে হাতটা টেনে ধরে আর্য। ঈশা ঘুরে জানায়, কি হচ্ছেটা কি? হাতটা ছাড়ো। ছাড়বো না। আগে তুমি বলো, তুমি কি নিজের ইচ্ছে বিয়েটা করছো? অফকোর্স নিজে ইচ্ছেই করছি। আর তাছাড়া আমি কি বাচ্চা মেয়ে? আমাকে কেউ জোর করলে আমি বিয়ে করতে রাজি হয়ে যাব? তুমি এই বিয়েটা করবে না। কেন বলো তো? আমার বিয়ে নিয়ে তোমার এত প্রবলেম হচ্ছে কেন? আমার বিয়ে হলে তোমার কি যায় আসে? আমার যায় আসে, বিকজ আই লাভ ইউ। কি বললে? আই লাভ ইউ, অ্যান্ড আই লাভ ইউ। এ বাবা, এটা তুমি কি বললে? ভালোবাসো আমাকে? তাহলে 2 দিন আগে আয়েশার হাত ধরে কে ভালোবাসার কথা বলেছিল? তুমি না সত্যি একটা স্টুপিড। তুমি জানো না ওকে আমি একদম পছন্দ করি না। আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো, আর সেই কথাটা তোমার মুখ থেকে শোনার জন্য জাস্ট একটা অভিনয় করেছিলাম, ব্যাস, আর কিচ্ছু না। বুঝলাম। তবে কি বলো তো, অভিনয়টা না তুমি সত্যি খুব খারাপ করো, জানো তো? মানে? মানে আয়েশার সাথে কথা বলার সময়ও তুমি যেভাবে আমার দিকে তাকিয়ে থাকতে, তা দেখে যে কেউ বলে দিতে পারতো যে তুমি আমাকে ভালোবাসো। আমার তো আগেই সন্দেহ হয়েছিল। সন্দেহটা তখন সত্যি হয় যখন আমি আয়েশার কাছ থেকে সবটা জানতে পারি। কাল রাতেই আয়েশা আমাকে ফোন করে সবটা জানিয়েছে। আরও এটাও বলেছে যে তোমার চোখে যেমন আমার জন্য ভালোবাসা, ঠিক তেমনি তমালের চোখেও নিজের জন্য ভালোবাসা খুঁজে পেয়েছে। তাই আজ অফিসে ঢোকার আগে একটা কফি শপে মিট করে ওরা। সেখানেই তমালকে গোলাপ হাতে প্রপোজ করে আয়েশা। তমাল ওকে একসেপ্ট করে কাছে টেনে নেয়। এইসব আমি আগে থেকেই জানতাম। আসলে আমি চেয়েছিলাম তোমাকে একটু টাইট দিতে। ঈশাকে জ্বালানো কি অতি সহজ? তাই আজ এই মিথ্যে বিয়ের কার্ডটা ছাপিয়ে এনে তোমার হাতে তুলে দিলাম। ব্যাস, তাতেই কাজ হয়ে গেল। আতে ঘা লাগলো তোমার, আর মুখ ফসকে সব সত্যি বলে দিলে। তার মানে এই সবই একটা নাটক ছিল? ইয়েস মাই ডিয়ার কলিগ। তুমি তো দেখছি ভীষণ ধুরিবাজ। হতে হয়। সত্যি কথা শোনার জন্য এইটুকু ধুরন্ধর তো হতেই হয়। যাক, তমাল আর আয়েশা যে ফাইনালি এক হয়েছে এটা ভেবে আমার খুব ভালো লাগছে। তবে আমি কিন্তু ঠিকই ভেবেছিলাম, আমি যেমন তোমায় ভালোবাসি তেমনি তোমার মনেও আমার জন্য একটা বিশেষ জায়গা তো আছে। ফাইনালি আমার ধারণাটা সত্যি হলো। আমি তো কবেই তোমাকে মন দিয়ে বসে আছি। এখন তুমি যদি ধরতে না পারো আমি কি করব বলো তো? তোমার তো তখনই সন্দেহ হওয়া উচিত ছিল, যখন থেকে আমি তোমাকে মিস্টার কলিগ বলে ডাকা শুরু করি। তুমি লক্ষ্য করে দেখেছো, অফিসের প্রত্যেকটা ছেলেকে আমি নাম ধরে ডাকি, এক তুমি ছাড়া। তোমার নামটা আমি ঠিক মুখ ফুটে উচ্চারণ করতে পারতাম না। অনেকবার চেষ্টা করেছি জানো, কিন্তু পারিনি। অ্যাকচুয়ালি তোমার নামটা বলার সঙ্গে সঙ্গে না মনটা কেমন শিহরিত হয়ে ওঠে, কেমন একটা শীতল হাওয়া অনুভূত হয়। অকারণে হাসতে থাকি, কাজে অমনোযোগী হয়ে পড়ি। যদি প্রত্যেকবার তোমার নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে এরকম অনুভূতি হয় তাহলে তো মুশকিল, তাই না? অকারণে হাসলে, কাজে অমনোযোগী হয়ে পড়লে লোকে তো আমাকে পাগল ভাববে। তাই তখন থেকে আমি ঠিক করি এই স্পেশাল মানুষটাকে না হয় একটা স্পেশাল নামেই ডাকবো। ওরে বাবা, এই ছিল তোমার মনে? আর আমি কি না কি ভাবতাম। নিজের মুখে তাহলে একবার বলো, কি? ভালোবাসো আমায়? ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। সত্যিকারের ভালোবাসা বোধহয় এমনই হয়, যেখানে থাকবে না কোনো ছলাকলা, আর থাকবে না কোনো মিথ্যে দেখনদারি। সবসময় হয়তো মুখ ফুটে ভালোবাসার কথা বলার প্রয়োজন পড়ে না, কিন্তু প্রেমিক প্রেমিকা দুজনেই যদি আর্য আর ঈশার মতো লাজুক হয়, তখন তো ভালোবাসি কথাটা সশব্দে প্রকাশ করতেই হবে। অনেক সময় ভালোবাসি বলতে না পারার জন্য কত ভালোবাসার মানুষ আলাদা হয়ে যায়।
ভালো যদি বাঁচতে পারো তাহলে ভালোবাসার কথা প্রকাশ করতে অসুবিধে কোথায়? তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। আজকের গল্পের সূত্রধর আমি সূর্য। আজকের গল্প পাঠে নিগম। বিভিন্ন চরিত্রে দেবাঞ্জন, তৃষা, সূর্য, খুশি ও অরিত্র। শব্দগ্রহণে সূর্য, আবহ ও প্রচ্ছদে দীপ, পরিচালনায় টিম রাতের গল্প। তাহলে দেখা হচ্ছে আবার অন্য কোনো গল্পে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।